Hey guys, welcome to our official YouTube channel Knowledge and Education. আজ আমরা একটা কারেন্ট টপিকে ডিসকাস করব, সেটা হচ্ছে যে চায়না যে ওবর প্রজেক্টটা, অর্থাৎ ওয়ান বেল্ট ওয়ান রোড, এই প্রজেক্টটার ভবিষ্যৎ কী হতে পারে, অবশ্যই করোনা পরবর্তী ভবিষ্যতে। করোনা চলে গেলে এই ওবর প্রজেক্টটা কতদূর বাস্তবায়িত হতে পারে, অথবা সেটার কতদূর পর্যন্ত সফল হতে পারে বা আদৌ হতে পারে কি না, সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ডিসকাশনে যাওয়ার আগে নেপোলিয়নের একটা বাণী বলতে চাই, সেটা হচ্ছে যে চায়না ইজ এ স্লিপিং লায়ন, লেট হার স্লিপ, ফর হোয়েন শি ওয়েকস শি উইল শেক দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সেই 1810-15 দিকে যখন নেপোলিয়ন রাজ করছিলেন ফ্রান্সে, তখন এই উক্তিটা করেছিলেন। তখন নেপোলিয়ন বুঝেছিলেন যে চায়না হচ্ছে একটা ঘুমন্ত সিংহ, ওকে জাগতে দিও না, যদি জেগে যায় তাহলে কিন্তু সারা পৃথিবীকে নাড়িয়ে রেখে দেবে। এবং স্বভাবতই এই একবিংশ শতাব্দীতে চায়না সত্যি সত্যিই জেগে গেছে। 1949 সালে চায়নাতে সিসিপির শাসন প্রতিষ্ঠা কায়েম হয়, অর্থাৎ চাইনিজ কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে। মাও জেদংয়ের নেতৃত্বে চাইনিজ কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসলো 1949 সালে। কিন্তু মাও জেদং থাকাকালীন চায়নার কিন্তু সেরকম কোনো উন্নতি হয়নি, বরঞ্চ অনেক অবনতি হয়েছিল। মাও জেদংয়ের নেতৃত্বে যে কালচারাল রেভলিউশন হয়েছিল, অর্থাৎ সাংস্কৃতিক বিপ্লব, এবং তার পরবর্তী সময়তে যে দুর্ভিক্ষ মহামারী দেখা দিয়েছিল, সেটা সত্যিই অনভিপ্রেত ছিল। মাও জেদং 1949 সাল থেকে 1976 পর্যন্ত রাজ করেছিলেন, কিন্তু তার মধ্যে তিনি চায়নাকে ঠিক সেভাবে বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেননি। অর্থনৈতিকভাবে চায়না অনেক দুর্বল ছিল, যে কারণে সে আর হয়ে ওঠেনি। তারপরে 1980 সালে নতুন একজন প্রেসিডেন্ট এলেন চায়নাতে, ডিং শাওপিং, যাকে বলা হয় দ্য আর্কিটেক্ট অফ মডার্ন চায়না। তার নেতৃত্বে চায়না আস্তে আস্তে সারা পৃথিবীতে আস্তে আস্তে চায়না ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে অনেক সক্ষম হতে শুরু করলো। অনেক পলিসি, অনেক প্রজেক্ট তিনি নিয়েছিলেন। স্পেশাল ইকোনমিক জোনস তার মধ্যে একটা অন্যতম, এসইজেড। তারপরে বাইরের দেশ থেকে অনেক ইনভেস্টমেন্ট তিনি নিয়ে এসেছিলেন, এবং যে কারণে চায়না আস্তে আস্তে কমিউনিস্ট সমাজতন্ত্র থেকে ক্যাপিটালিজমের দিকে চলে গেল, অর্থাৎ পুঁজিবাদের দিকে। ডেন শাওপিং মনে করতেন যে ধনী হওয়া অপরাধ নয়, কিন্তু মাও জেদং মনে করতেন যে ধনী হওয়া অপরাধ। তো যে কারণে ডেং শাওপিং আস্তে আস্তে চায়নাকে পুঁজিবাদের দিকে টেনে নিয়ে গেলেন, এবং চায়নার অনেক উন্নতি সাধন হলো। তারপর 2002 সালে চায়না ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দিল, এবং ইউএসএ কিন্তু বিরোধিতা করেনি। ইউএসএ জানতো যে চায়না যদি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেয়, তাহলে চায়না আস্তে আস্তে অথরিটেরিয়ান স্টেট থেকে ডেমোক্রেটিক স্টেটে চলে যাবে, অর্থাৎ একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে চায়না যেতে পারে। এবং এটা ইউএসএ, তখন বুশ ছিলেন প্রেসিডেন্ট, তিনি মনে করেছিলেন। কিন্তু সারা বিশ্বকে বোকা বানিয়ে দিয়ে চায়না এখন সারা বিশ্বে কমিউনিজম প্রতিষ্ঠা করতে তৎপর। এটা হয়তো চায়না সেটা বোঝাতে চাইছে না, কিন্তু আমরা বুঝতে পারছি যে চায়নার কি করতে পারে। তার এইরকম যেভাবে চায়না আর কি উঠে পড়ে লেগেছে সারা বিশ্বে। এটা আমি 2019 সালের এই করোনা ভাইরাসের প্রাক মুহূর্ত পর্যন্ত বলছি। তো এই হলো কথা। এইবার 2013 সালে একটা ঘটনা ঘটল। কি ঘটল? যে শি জিনপিং, হু জিনতাওয়ের পরে প্রেসিডেন্ট হয়ে এলেন শি জিনপিং 2012 সালে। তখন চায়না তীব্র গতিতে এগোচ্ছিল, জিডিপি গ্রোথ
অ্যানুয়ালি 10%-এর উপরে চলে যাচ্ছিল। যদিও 2002 সালের পর থেকেই শুরু হয়েছিল এরকম গ্রোথ, কিন্তু 2012-13 সালেও প্রচণ্ড পরিমাণে গ্রোথ হচ্ছিল চায়না, এবং চায়না এক্সপোর্ট মার্কেটটা প্রচণ্ড বাড়িয়ে তুলল। তো শি জিনপিং মনে করলেন যে তার প্রচুর টাকা আসছে, মানে এক্সপোর্ট করে করে তার অনেক ফরেক্স রিজার্ভ সঞ্চয় হচ্ছে। ইন্ডিয়া যেখানে 2019 সালে $300 বিলিয়ন মতো এক্সপোর্ট করে, সেখানে চায়না $3 ট্রিলিয়ন এক্সপোর্ট করে, মানে ইন্ডিয়ার 10 গুণ। স্বভাবতই আর চায়নার ইকোনমিটাও জিডিপিটাও দিন দিন বাড়ছে। তো শি জিনপিং 2013 সালে একটা প্ল্যান করলেন। কী প্ল্যান? তিনি ভাবলেন এত টাকা যখন আমার কাছে আসছে, কেননা আমি এই টাকাগুলো দিয়ে আমি অন্যান্য দেশে ইনভেস্ট করি এবং সেই সব দেশের সঙ্গে সংযোগ স্থাপন করি। এবং যেমন কথা তেমনি কাজ। 2013 সালে তিনি তার একদম খুব কাছের একটা প্রজেক্ট তিনি চালু করলেন, সেটা হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড। চায়না কিন্তু সেই প্রাচীন কাল থেকেই কিন্তু ইউরোপের সঙ্গে বাণিজ্য করছে, এবং তার একটা নাম আছে সিল্ক রুট, নাম হয়তো শুনে থাকবেন, যে সেই সিল্ক রুটের মধ্যে দিয়ে চায়না সেই সব দেশের সঙ্গে অনেক বাণিজ্য করেছে। ইউরোপ হোক বা এদিক দিয়ে মেরিটাইম দিয়েও, মানে ইন্ডিয়ান ওশান, সাউথ চায়না সি, মানে প্যাসিফিক ওশানে সাউথ চায়না সি, ইন্ডিয়ান ওশান দিয়েও অনেক ব্যবসা বাণিজ্য করেছে। তো এবার চায়না ভাবলো যে সেই সিল্ক রুটটাকে আবার নতুন করে উজ্জীবিত করার, সেই জন্যে 2013 সালে ওয়ান বেল্ট ওয়ান রোডের সূচনা করলেন। তার জন্য তিনি ধার্য করলেন 2027 মধ্যে তিনি $4 ট্রিলিয়ন উপরে। প্রথমে ভেবেছিলেন যে তিনি $8 ট্রিলিয়ন ইনভেস্ট করবেন, কিন্তু তারপরে অনেক কাটছাট করে তিনি $4 ট্রিলিয়ন ইনভেস্ট করবেন বলে স্থির করলেন। তারপর থেকে আস্তে আস্তে এই প্ল্যানটি তিনি সর্বসমক্ষে আনলেন। কিন্তু এই প্ল্যানের কোনো ডেফিনিশন তিনি পৃথিবীকে দিতে রাজি হলেন না। মানে যে এই প্ল্যানের মাধ্যমে তিনি কী করতে চাইছেন, তিনি কি সত্যিই তার কোনো অনেস্ট, কী বলবো, সৎ চেষ্টা রয়েছে? মানে এমন নয় তো যে তিনি এটার মাধ্যমে সারা দেশে কমিউনিজম ব্যাপারটা ছড়িয়ে দিতে চাচ্ছেন বা প্রতিটা দেশকে নিজের কন্ট্রোলে আয়ত্তে আনার চেষ্টা করতে চাইছেন, এরকম তো কিছু নয়। নাকি সত্যিই তিনি ভালো ভেবে অন্যান্য দেশকে তিনি আরও যাতে তারা গ্রো করে, ব্যবসা বাণিজ্য করে, সেই দিকে নিয়ে যাচ্ছে? এটা নিয়ে একটা মিসট্রাস্ট ছিল, একটা ট্রান্সপারেন্সির অভাব ছিল, স্বচ্ছতার অভাব ছিল। তবুও অনেক দেশ সেই সময়, মন্টেনিগ্রো, অনেক দেশই এবং আফ্রিকান অনেক কান্ট্রি সেগুলো মেনে নিতে শুরু করলো, অর্থাৎ বিআরআই প্রজেক্টে যোগ দিতে তারা আরম্ভ করলো। তো এইবার যেটা ঘটনা সেটা হচ্ছে দেখা যায় যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা আসলে কী। এটা দুটো জিনিস রয়েছে, মানে ওভার ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা হচ্ছে ওয়ান বেল্ট, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান বেল্ট, এই যে লাল রঙের যেটা দেখা যাচ্ছে, ইউরোপ থেকে শুরু করে মস্কো, তারপর ইস্তাম্বুল, টার্কি, তেহরান, ইরান, দুশানবে, তুর্কমেনিস্তান, এইভাবে করে করে এখানে বেজিংয়ে আসছে। এটা হচ্ছে ইকোনমিক সিল্ক রুট বেল্ট, ইকোনমিক বেল্ট, মানে কী বলবো এটাকে, ইকোনমিক বেল্ট, ঠিক আছে? আর এই যেটা এই ইন্ডিয়ান ওশান, আরবিয়ান সি দিয়ে এখান থেকে যেটা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে মেরিটাইম সিল্ক রুট। অর্থাৎ তিনি দুটো পথ আয়োজন করলেন। একটা হচ্ছে স্থলপথ, এখান থেকে যেখানে অনেক রেলওয়ে, সড়কপথ যোজনা তৈরি হবে, আর এখান থেকে জলপথ। এর মাধ্যমে তিনি কী করতে চাইলেন না, ইউরোপের সঙ্গে আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছেন, ঠিক আছে? তো এইবার এইটা করতে গিয়ে তিনি অনেকগুলো ইকোনমিক করিডোরের সূচনা করলেন। তার মধ্যে একটা অন্যতম ইকোনমিক করিডোর হলো চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সিপেক, যেটা হচ্ছে এই যে এই জায়গাটা গোয়াদার পোর্ট আছে, এই গোয়াদার পোর্ট থেকে এই একটা রুট যাবে, সেটা হচ্ছে এই যে পোকের মধ্য দিয়ে, পাক অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে জিনজিয়াং প্রভিন্স, চায়নার জিনজিয়াং প্রভিন্সে কাশগড় বলে একটা রিজিয়ন আছে সেখানে। এবার কাশগড় থেকে সেটা একটা রেলওয়ে ট্র্যাকে করে গুয়াংজোতে আসবে।
এটা হচ্ছে সিপেক করিডোর। এবং এই সিপেক করিডোরটার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো একটাই, একটা অল্টারনেটিভ পথ ক্রিয়েট করে রাখা। কেন? সেটা হচ্ছে যে চায়না তেল ইম্পোর্ট করে তো এই সমস্ত কান্ট্রি থেকে, তেহরান, ইরান, ইরাক, সৌদি আরব, ইউএই, এইসব দেশ থেকে তেল উত্তোলন করতে হয়, মানে তেল আমদানি করতে হয়। এবং সেই তেল যাওয়ার পথটা কি? তেল যাওয়ার পথ হচ্ছে এখান থেকে মালাক্কা স্ট্রেট থ্রু দিয়ে সাউথ চায়না সি দিয়ে এখানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে চায়নাকে নির্ভরশীল হতে হচ্ছে একটা স্ট্রেটের ওপরে, মালাক্কা স্ট্রেটের ওপরে। তাহলে যদি কোনো কারণে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া যদি মালাক্কা স্ট্রেটটাকে যদি বন্ধ করে দেয়, তখন তাহলে চায়নার কী হবে? তখন তো তেল দিতে পারবে না। এবং এই রিজনটাই, এই কারণটা ছিল 1971 সালে ইন্দো পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তানের, সেখানে চায়না কেন পাকিস্তানের দিক নেয়নি, সেটা এই কারণ ছিল। তখন ইন্দিরা গান্ধী চায়নাকে থ্রেট দিয়েছিল যে আপনি যদি পাকিস্তানের পক্ষে যান তাহলে আমরা মালাক্কা স্ট্রেট বন্ধ করে দেবো। তো সেই জন্য চায়নার পাকিস্তানের পক্ষে গিয়েছিল না। তো এটা আর একটা স্টোরি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে চায়না বহুকাল ধরেই মালাক্কা স্ট্রেটের উপর ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্সিটা কমানোর জন্য শি জিনপিং প্ল্যান করলেন না সিপেক করিডোরটা তৈরি করবেন এখান থেকে এখানে। গোয়াদার পোর্ট করাচি থেকে শুরু করে উপরে হচ্ছে চলে যাবে এটা কাশগড় রিজিয়ন, জিনজিয়াং প্রভিন্স, তারপর এখান থেকে গুয়াঞ্জোতে। এটার জন্য তিনি ধার্য করলেন $62 বিলিয়ন, $62 বিলিয়ন। এবং এটা কাজটা অনেকটা সম্পন্ন হয়েছিল। কিন্তু ইন্ডিয়া এই সিপিএকের বিরোধী। কেন বিরোধী? কারণ ইন্ডিয়া দাবি করে যে পোক ইন্ডিয়ার, এবং অবশ্যই পোক ইন্ডিয়ার, পুরো কাশ্মীরটাই ইন্ডিয়ার। এবং তার মধ্য দিয়ে যখন এই করিডোরটা যাচ্ছে এবং ইন্ডিয়াকে না জানিয়ে, তাহলে সেটা ইন্ডিয়ার সার্বভৌমত্বের উপর আঘাত একটা। তো অবশ্যই ইন্ডিয়া কেন সেটা মেনে নেবে? তো সেই জন্য ইন্ডিয়ার বিরোধী। তো এই একটা গেল একটা ইকোনমিক করিডোর। তাছাড়া এখানে নাইরোবিতে এবং অনেক প্রজেক্ট হয়েছে। সেই প্রজেক্টগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই যে নিউ ইউরেশিয়া ল্যান্ড ব্রিজ, এখান থেকে দেখিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাবেন যে এই যেটা সিপেক করিডোর গেল, এই ইকোনমিক সিল্ক রুট, মেরিটাইম সিল্ক রুট, এখানে ইন্ডিয়াকেও সামিল করতে চেয়েছিল। সেটা হচ্ছে BCIM, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার করিডোর। এই যে 5 নম্বর দেখছো, এখানটা দিয়ে একটা সিল্ক রোড চেষ্টা করছে। সেটা বাস্তবায়িত হয়তো হবে না, কারণ ইন্ডিয়া যতক্ষণ না পর্যন্ত চায়নাটাকে বেশি ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়াতে যোগ দেবে না। আরেকটা কি, এই BRI প্রজেক্টে রাশিয়ার সাথে একটা পার্টনারশিপ হয়েছে চায়নার, এবং এই পার্টনারশিপটা রাশিয়ার দুই পক্ষেই একটা উইন উইন সিচুয়েশন। যদিও উইন উইন সিচুয়েশনটা চায়নার পক্ষেই যায় সবসময়, উইনটা চায়নারই হয়, কিন্তু তবুও এখানে দেখা যাচ্ছে যে চায়না এই যে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজগুলো যে আছে, এই সব কান্ট্রিজগুলো, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, এইসব দেশগুলোতে চায়নার অনেক ইন্টারেস্ট আছে। কেন ইন্টারেস্ট আছে না, এইসব দেশগুলোতে অনেক মেটেরিয়ালস আছে, অনেক প্রাকৃতিক সম্পদ আছে, ন্যাচারাল রিসোর্সেস আছে, অনেক রেয়ার আর্থ মেটেরিয়ালস আছে, যে জন্য চায়না এইসব দেশে ইনভেস্ট করতে চায় এবং তার পরিবর্তে ব্যবসা বাণিজ্য করতে চায়। এবার এই সমস্ত দেশগুলো কিন্তু সেই ইউএসএসআরের সংস্পর্শে ছিল। 1991-এ ইউএসএসআর ভেঙে গেল, সোভিয়েত ইউনিয়ন, তারাই কিন্তু এইসব দেশ সোভিয়েত ইউনিয়নের সাথেই ছিল। যে কারণে এই রাশিয়ার এখনও এইসব দেশের উপর একটা কী বলবো, একটা কড়া মদত রয়েছে। তো যে কারণে চায়না রাশিয়াকে কাজে লাগাতে চাইছে এইসব দেশের সঙ্গে সম্পর্কটা ভালো করার জন্য, যাতে দুপক্ষেরই লাভ হয়। একটা গেল এটা। এইবার কি, এত কিছু করছে ঠিক আছে, কিন্তু চায়না তো একটা অটোক্রেটিক দেশ, একটা একনায়কতন্ত্রের দেশ। তাহলে চায়না আসলে কি করতে চাইছে, এটা কিন্তু মানে পুরো বিশ্ব বুঝতে পারছে না। মানে বুঝতে পারছে না, 2019-এর আগে পর্যন্ত বোঝার চেষ্টা করছিল না। এইবার ঘটনা হচ্ছে যে চায়না অনেক ছোট ছোট কান্ট্রিকে অনেক লোন দিয়েছে। এই 2019 পর্যন্ত তারা অলমোস্ট $600 বিলিয়ন তারা লোন দিয়েছে বিভিন্ন কান্ট্রিজগুলোকে। এইবার কি, চায়নার একটা পলিসি তারা নিয়েছে, সেটা হচ্ছে ডেট ট্র্যাপ পলিসি। এই BRI প্রজেক্টেরই সেটার সঙ্গে রয়েছে ডেট ট্র্যাপ পলিসি। সেটা হচ্ছে কি, ধরা যাক আমি তোমাকে একটা পানের দোকান খোলার জন্য তোমাকে আমি কিছু টাকা দিলাম, বললাম যে তুমি পানের দোকানটা চালাও,
তারপরে যখন তোমার পান থেকে যখন তুমি লাভ করবে, দোকান থেকে যখন তুমি আয় করবে, তখন তুমি আমাকে টাকাটা ফেরত দিয়ে দিও, আমার লোনটা পরিশোধ করে দিও, ঠিক আছে? ওকে। এইবার চায়না কী করছে, চায়নাও ঠিক এই সুযোগটাই নিচ্ছে। যেসব ছোটো ছোটো কান্ট্রিগুলো আছে, যেমন কেনিয়া, নাইজেরিয়া, মানে ছোটো ছোটো বলতে ইকোনমিক্যালি ছোটো ছোটো, জিবুতি, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, এদিকে মালদ্বীপস, এইসব দেশগুলোতে, মায়ানমার, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে চায়না অনেক টাকা ইনভেস্ট করছে। বলছে তোমরা পোর্ট বানাও, বন্দর বানাও, হ্যান বানাও, ত্যান বানাও, তারপরে তোমরা ওখান থেকে যখন কিছু রেভিনিউ আসবে তখন তুমি আমাকে টাকাটা ফেরত দিতে। এবং সেটা কিন্তু চায়না কিন্তু এমন নয় যে জিরো ইন্টারেস্টে দিচ্ছে, তারা কিন্তু ভালো ইন্টারেস্টই দিচ্ছে। এবং যে পাকিস্তানে যেটা $62 বিলিয়ন দিয়েছে সিপেকের জন্য, তার ইন্টারেস্ট রেট হচ্ছে 6%। তো চায়না এর মধ্যে দিয়ে অনেক তার জিওপলিটিক্যাল যে অ্যাসপিরেশনস, যে পৃথিবীকে দেখিয়ে দেওয়া যে চায়নার আসল দাদা আমেরিকা নয়, চায়নার আসল দাদা এখন, পৃথিবীর আসল দাদা আমেরিকা নয়, সেটা হচ্ছে চায়না, সেটা দেখিয়ে দেওয়া, মানে এইরকম একটা পলিসি শি জিনপিং নিয়েছে। তো এবার কী করলো না, এখানে যেরকম শ্রীলঙ্কা যে হাম্বান্টোটা পোর্ট, সেই জন্য শ্রীলঙ্কাকে অনেক টাকা দিল, অনেক লোন দিল, বলে তুমি হাম্বান্টোটা পোর্টটাকে ঠিকভাবে সাজিয়ে তোলো, হ্যান করে তোলো, ত্যান করে তোলো, তারপরে তুমি যখন হাম্বান্টোটা পোর্টটা চালু করবে, তারপরে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে আমাদের লোন পরিশোধ করে দাও। কিন্তু হাম্বান্টোটা পোর্ট, কিন্তু বাস্তবে দেখা গেল যে হাম্বান্টোটা পোর্টটা করার পরেও ওখানে কোনো রেভিনিউ জেনারেশন হলো না। এবং চায়না কী করলো, শ্রীলঙ্কাকে বললো যে দেখো, তাহলে যখন তুমি শোধ করতে পারলে না, তাহলে ওটা আমাকে 99 বছরের জন্য লিজে দিয়ে দাও, অর্থাৎ আমাকে ফ্রিতে তুমি দিয়ে দাও, যে তার মানে তোমাকে আর টাকা শোধ করতে হবে না, ওটা দিয়ে কাজ চালিয়ে নেবো। তো এবার শ্রীলঙ্কা বাধ্য হয়ে দিতে হলো, ডেটটা পলিসি। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে হাম্বান্টোটা পোর্টটা চায়না কীভাবে ইউজ করবে সেটা নিয়ে কিন্তু কোনো স্বচ্ছ কোনো মেমোরেন্ডাম বা এগ্রিমেন্ট সাইন হয়নি। সেটা চায়না মিলিটারি পারপাসে ইউজ করবে না কমার্শিয়াল পারপাসে, কেউ জানে না। এই রকম করে চায়না কেনিয়ার মোম্বাসা পোর্টটা হাতিয়ে নিয়েছে, জিবুতিতে আর একটা পোর্ট হাতিয়ে নিয়েছে, আদিস আবাবা, এইদিকে মলদ্বীপসে অনেকটা কিছু করেছিল। যাই হোক, তারপরে সরকার চেঞ্জ হওয়ার পরে ইন্ডিয়া অনেকটাই চেষ্টা করছে। তো এই ব্যাপার। এবার একটা জিনিস দেখলে বুঝতে পারবে, যে সেটা হচ্ছে যে এই যে যত ডেট দিয়েছে, যত ঋণ দিয়েছে এইসব দেশগুলো, ছোটো ছোটো দেশগুলোকে, সেই সব ঋণ তাদের জিডিপির কত পার্সেন্ট। দেখো, 2016 সালের আগ পর্যন্ত বেশি লোন ছিল না, কিন্তু 2016 সালের পরে কতটা লোন হয়ে গিয়েছে তাদের জিডিপির। মন্টেনিগ্রোর মতো একটা দেশ বা পাকিস্তানের মতো একটা দেশ, যাদের জিডিপি হচ্ছে খুব বেশি হলে $250 বিলিয়ন, সেখানে তারা $62 বিলিয়ন তারা নিয়েছে পাকিস্তানের চায়নার কাছ থেকে লোন। তারা কী করে পরিশোধ করবে জানে না, কিন্তু হয়তো আমার যত ধারণা, হয়তো পাকিস্তানের একটা কলোনি বানিয়ে দেবে। তো এই ব্যাপার দেখতে পাচ্ছ, মালদ্বীপস আছে, কিরগিজস্তান, তাজিকিস্তান, জিবুতি, তো এই দেশগুলো আছে। তো যেসব দেশগুলো রিস্কের মধ্যে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে জিবুতি, কেনিয়া, পাকিস্তান, ভেনেজুয়েলা, নাইজার, ইকুয়েডর, অ্যাঙ্গোলা। একটা জিনিস, অ্যাঙ্গোলাকে চায়না যা লোন দিয়েছে সেটা হচ্ছে তাদের প্রায় 3 গুণ, তাদের যে জিডিপি তার অনেক 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 গুণই তার লোন, 25 টাইমস দেন দ্যাট অফ দ্য জিডিপি। বুঝতেই পারছো। তো এই হচ্ছে ব্যাপার, যে চায়না কীভাবে এই প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন দেশকে হাতিয়ে নিচ্ছে। কিন্তু তবুও সবাই কিছু বলছিল না, কারণ তারা বুঝছিল যে আমাদের কিছু নেই, এমনিতে আমাদের ইকোনমিক্যালি অবস্থা খুবই খারাপ, তবুও চায়না যা ইনভেস্ট করছে তাতে যদি কিছু পাওয়া যায়, মানে এইভাবে একটা চলছিল পরিস্থিতি। কিন্তু তারপরে দেখা গেল যে এটা হচ্ছে 2019-এর আগেবর্তী সময় পর্যন্ত, ঠিক আছে, যে যখন চায়না এরকম তীব্র গতিতে এগোচ্ছিল এবং এইসব দেশগুলোকে টেক ওভার করছিল আস্তে আস্তে। তো তারপরে 2019-এর ডিসেম্বরে এলো করোনা ভাইরাস, কোভিড-19, এবং এটা প্রমাণিত হয়ে গেল, মানে প্রমাণিত হয়ে বলতে এটা প্রত্যেকেই বুঝে ফেললো আর কি, যে এই করোনা ভাইরাসটা উৎপত্তি হয়েছে চায়না থেকেই। চায়নায় যে উহান, যেখানে যে ওয়েট মার্কেট রয়েছে, হুনান প্রভিন্সের অন্তর্গত উহানে যে ওয়েট মার্কেট রয়েছে, সেখান থেকেই এই
এটা ছড়িয়েছে, করোনা ভাইরাসটা ছড়িয়েছে। এবং চায়না কিন্তু সব ডেটা প্রথম দিকে লুকিয়ে রেখেছিল এবং এখনও লুকিয়ে রেখেছে। চায়নাকে বিশ্বাস করা যায় না, কারণ অটোক্রেটিক দেশ, কমিউনিস্ট দেশ, তারা তাদের কোনো ট্রান্সপারেন্সি নেই তাদের গভর্নেন্সে, তারা মানুষকে মানুষ বলে মানে না, তাদের হিউম্যান রাইটস নেই, মানে কত রকমের আর কি, মানে প্রাইভেসি, তারপরে ইন্ডিভিজুয়াল প্রাইভেসি নেই, কিছু নেই, তাদের ইন্ডিভিজুয়াল রাইটস নেই। তো এইসব দেশ এমন, চায়না এরকম করবে এটা স্বাভাবিক। কিন্তু সেখানে হু হু আর কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটাও বেশি স্টেপ নিল না, এবং যে কারণে আজ পৃথিবী এই মারণ রোগের, এই প্যান্ডেমিক আর কি, এই যে মহামারী কোভিড-19, এটার খেসারত দিতে হচ্ছে সারা পৃথিবীকে, শুধুমাত্র চায়নার ভুলের জন্য, যে তারা আগে থেকে পৃথিবীকে ইনফর্ম করেনি। তো এটা একটা সত্যিই খারাপ দিক ছিল, এবং যে কারণে এবার এখন আস্তে আস্তে সব দেশ বুঝতে পারছে যে চায়নার তারা কেমন আর কি, তারা এমনিতে তারা জানতো, কিন্তু তারা তবুও তখন গিয়েছিল যে তারা এমনিতেই ইকোনমিক্যালি খারাপ ছিল, তো সেই জন্য তারা গিয়েছিল চায়নার কাছে। কিন্তু এখন তারা বুঝতে পারছে যে, তার পেটে বুঝতে পারছে যে এখন চায়না কেমন জিনিস। তারপরে চায়না মাস্ক পলিসি, আই মিন যে অনেক ভুলভাল কিটস, যেটা পিপিই কিটস বলো বা কোভিড-19 করার জন্য যেসব কিটসগুলো দরকার, সেগুলো যেসব সাপ্লাই দিয়েছে স্পেন, ইটালি, জার্মানি, ইউকে, এবং ইন্ডিয়াতেও, সেগুলো সব ফল্টি এসছে। এবং দেখা যাচ্ছে যে চায়না, মানে তারা সম্পর্ক রাখতে পারছে না, মানে তারা কোঅপারেশন ঠিকভাবে করছে না অন্য দেশের সাথে। তো এতে একটা সিদ্ধান্তে সবাই উপনীত হচ্ছে যে চায়না সত্যিই খারাপ দেশ একটা, হয়তো ইকোনমিক্যালি তারা অনেকটা এগিয়ে, কিন্তু তারা খুবই খারাপ, মানে কি বলা যায় এটাকে, কি বলবো, সত্যিই খুবই খারাপ দেশ, এবং বিশ্বাস করা যায় না, অবিশ্বাসযোগ্য যেটা মেন। ইটালি প্রথম ইউরোপিয়ান ইউনিয়নের নেশন ছিল, ইউ নেশন, যে চায়নার এই বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টটাকে তারা গ্রহণ করেছিল। কিন্তু দেখা গেল যে ইটালিতেই কীভাবে মানুষ মরল এই কোভিড-19-এ, প্রায় 22,000-এর ওপরে মানুষ ইটালিতে মারা গিয়েছে। তারপরে ইউরোপে এইভাবে কত লোক মারা গেল, এবং এখন আমেরিকাতে। এরপরে হু প্রেডিক্ট করেছে যে আফ্রিকাতেও নাকি আসবে কিছুদিন মধ্যেই, আফ্রিকা হয়তো এপিসেন্টার হয়ে দাঁড়াবে। তো দেখা যাচ্ছে যে চায়নার এই ভুলের জন্য, এবং চায়নার ভুলটাকে সংশোধন করে দেয়নি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করে দেয়নি, যে কারণে এই আজ সারা পৃথিবী এইভাবে একটা প্যান্ডেমিকের দোরগোড়ায়, এইভাবে তাদেরকে খেসারত দিতে হচ্ছে। তো এইবার এই ঘটনা হওয়ার পরে একটা থিওরি পাবলিশ হয়েছিল যে চায়নার পক্ষ থেকে, যে চায়না এখন কোন জিনিসটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। তো সেখানে দেখা গেল যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রজেক্টটা, ওভার যে প্রজেক্টটা, সেটা 8 নম্বর প্রায়োরিটি লিস্টে আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে চায়না এই বিআরআই প্রজেক্টটাকে অতটা তারা এখনও পর্যন্ত প্রায়োরিটি দিচ্ছে না। প্রথম নম্বর প্রায়োরিটি দিচ্ছে হচ্ছে কি, যে সিসিপির, যে প্রিজার্ভিং দ্য সিসিপিস পাওয়ার, অর্থাৎ চাইনিজ কমিউনিস্ট পার্টির পাওয়ারটা যাতে থাকে, সেটা হচ্ছে প্রথম প্রায়োরিটি। তারপরে মেনটেনিং ন্যাশনাল ইউনিটি, জাতীয় সংহতি রক্ষা করা, আর হচ্ছে এক্সপ্যানশন অফ দ্য ইকোনমি, অর্থনীতির পরিবর্তন করা, অর্থনীতিকে বাড়ানো। এইটা হচ্ছে এখন আপাতত লিস্টে আছে। আর বিআরআইটা আছে 8 নম্বরে। তো চায়নার দিক থেকে এটা বোঝা যাচ্ছে যে তারা বিআরআই নিয়ে অতটাও আর সিরিয়াস নয়। হয়তো তারা এটা হয়তো একরকম হয়তো এই মানে হাইবারনেটিং মোডে রেখে দিতে চাইছে কয়েক বছরের জন্য, তারপরে হয়তো এটা নিয়ে আবার চালু করবে। কিন্তু চায়নার দিক থেকে এটা পরিষ্কার যে তারা বিআরআই প্রজেক্টে এখন তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে না। এর ব্যাপারটা হচ্ছে যে তারা তাহলে কি চায়না এত টাকা খরচ করলো, $600 বিলিয়ন উপরে যে তারা খরচ করেছে এতদিনে, তা সেটা কি তারা এমনি খরচ করেছে? অবশ্যই না। আমার মনে হয় যে তারা এরপর আস্তে আস্তে চেষ্টা করবে বিআরআই প্রজেক্টটাকে বাড়ানো, হয়তো এটা এখন স্লিপিং মোডে রাখার চেষ্টা করছে। এবার আসি যে বিশ্বের পক্ষ থেকে, মানে ওয়ার্ল্ড ভিউয়ের পক্ষ থেকে। ইটালিকে বললাম যে ইটালিতে বুঝতেই পারলো যে ইটালি চায়নাকে আর ট্রাস্ট করতে পারবে না, যে কারণ এমনিতেই তাদের দেশের ইকোনমিটা ধসে পড়েছে এই কোভিড-19-এর জন্য। তারপরে ভুলভাল কিট পাঠিয়েছে, ভুলভাল সরঞ্জাম, যে কারণে আরও ট্রাস্ট ডেফিসিট হয়েছে, এই মাস ডিপ্লোমেসি ফল্টি কিটস। আর জার্মানি এখন চায়নার কাছ থেকে বলছে ক্ষতিপূরণ আদায় করার চেষ্টা করছে, যে $162 বিলিয়ন ক্ষতিপূরণ দাও, যেটা আমাদের এই খরচ হয়েছে। যদিও ওটা জার্মান অফিসিয়ালি তাদের গভর্নমেন্ট থেকে বলেনি, তাদের একটা নিউজ পেপার
ব্যাকড বাই জার্মান গভর্নমেন্ট, তারা বলেছে। এবার অস্ট্রেলিয়াও এই অ্যান্টি চায়না ফোর্সে যোগ দিয়েছে, কারণ অস্ট্রেলিয়ার মেন যেটা ওদের ইকোনমি চলে সেটা হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি। এবার এখন এই কোভিড-19 জন্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বুঝতেই পারছো যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি যখন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মানে অস্ট্রেলিয়ার অবস্থা, ইকোনমিক্যালি অবস্থা আরও খারাপ হবে ভবিষ্যতে। তো যে কারণে অস্ট্রেলিয়া যে প্রধানমন্ত্রী স্কট মরিসন, তিনি এখন খুবই ভোগাল হয়ে গেছেন এগেনস্ট চায়না। তিনি অনেক মন্তব্য করছেন চায়নার এগেনস্ট, এবং সেটি যথাযথ, ঠিকই করছেন। আর ইউএসএ এখন রিভেঞ্জের দিকে তাকিয়ে আছে। ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছে যে কনসিকুয়েন্সেস খুব হার্ড হবে, ডিফিকাল্ট হবে। তো তার আর হু বলেছে আফ্রিকাতে হার্ড করবে, কিছু দিনের মধ্যেই এটা আফ্রিকাতে চলে যাবে। তো ফলে দেখা যাচ্ছে যে সারা বিশ্বে একটা মিসট্রাস্ট, একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। তো যে কারণ আর এই প্রজেক্টগুলো এমনই যেখানে কোঅপারেশনটা মেন, এখানে আস্থা, এক গভর্নমেন্টের উপর আরেক গভর্নমেন্টের আস্থা রাখা, এবং সেখানে ট্রান্সপারেন্সি রাখা, স্বচ্ছতা রাখা, যে আসলে চায়নার এমটা কী, তাদের লক্ষ্যটা কী, এটার মাধ্যমে তারা কী করতে চাইছে, এইগুলো যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার এমনিতেই ছিল না, তবুও অনেক দেশই এতে যোগদান করেছিল, 68টা কান্ট্রি যোগদান করেছিল। কিন্তু তবুও তারা এখন ভাবতে বাধ্য হচ্ছে যে আসলে চায়নার মেন মোটিভটা কী। এটাই হচ্ছে ঘটনা, যে এটার মাধ্যমে এটা মনে হচ্ছে যে যদি চায়না এরপরে যদি সত্যিই তারা মনে করে যে বিআরআই প্রজেক্ট বা ওভার প্রজেক্টটাকে তারা চালু করবে, তাহলে তাদেরকে প্রথমে এটার ডেফিনিশন চালু করতে হবে যে হোয়াট ইজ ওভার অ্যাকচুয়ালি অ্যান্ড হোয়াট ডাজ ইট মিন, এটার অবজেক্টিভটা কী, এবং সেখানে যাতে সব কিছু ট্রান্সপারেন্ট থাকে এবং সেটা লিগালি বাইন্ডিং হয়। তো এরকম অনেক প্রেশার হতে চায়নার উপর আসতে পারে, এবং যদি তারা করতেই চায় তাহলে এইভাবেই হবে। আদারওয়াইজ ইন নিয়ার ফিউচার এটা খুবই কঠিন লাগছে আপাতত, কারণ এখন এইসব ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো করতে গেলে সেই মানে এই কোভিড-19 কেমন করে ইকোনমিটাকে অ্যাফেক্ট করবে সেটা কেউ জানে না। 1-1.5 বছরের মধ্যে বোঝা যাবে যে কেমন, মানে বোঝা যাবে বলতে এখন থেকে বোঝা যেতে শুরু করেছে। আনএমপ্লয়মেন্ট শুরু হয়েছে, ইনফ্লেশন বাড়ছে। তো এখন সব দেশ চাইবে না যে এইভাবে লোন নিতে, তারা এখন যা করে একটা রিলায়েবল সোর্স থেকে লোন নিতে চাইবে, যেখানে সুদ কম, ইন্টারেস্ট কম, এডিবি হোক, ওয়ার্ল্ড ব্যাঙ্ক হোক বা আইএমএফ হোক। তো সেজন্য এখন পৃথিবীটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটাই বলা যায় যে ভবিষ্যতে চায়না যদি সত্যি এই বিআরআই প্রজেক্টটা করতে চায়, তাহলে তাদেরকে আরও বেশি স্বচ্ছ হতে হবে এবং অনেস্ট হতে হবে, সৎ হতে হবে। আর আদারওয়াইজ পসিবল নয়। তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।